দুই দিনও টেস্ট ম্যাচ হারা যায়, এটা কি কল্পনা করা যায় বলেন তো? এরকম একটা বিভৎস হার, এটা কি আসলে মেনে নেওয়া যায়? আপনার বলেন, একবার বলেন প্লিজ। পাকিস্তানের সাথে বাংলাদেশ দুটি ম্যাচে টেস্ট সিরিজ জয়লাভের পরে 3 কোটি টাকা তাদেরকে বোনাস দেওয়া হয়েছে। আজকের এই টেস্ট ম্যাচটা হারার জন্য আমি মনে করি তাদেরকে 5 কোটি টাকা জরিমানা করা উচিত। কারণ 2 দিনে কিভাবে তারা টেস্ট ম্যাচ হারতে পারে? তারা এতদিন কি খেলা শিখলো? এত অভিজ্ঞ প্লেয়ার গুলো দিয়ে বাংলাদেশের লাভটা কি যদি এইরকম সিচুয়েশনে ম্যাচ বাঁচাতে না পারে? এই ম্যাচটাকে আসলে কোনোভাবে হারার কথা বলেন? বাংলাদেশের সাথে ভারতের প্রথম যে টেস্ট ম্যাচটি হয়েছে, কম বেশি ভালো যাই খেলুক, 5 দিনের টেস্ট ম্যাচ হেরেছে, একটা এফোর্ডেবল তারা দিয়েছে, চেষ্টা করেছে। কিন্তু এই 2 দিনের এই ম্যাচে কি পরিকল্পনা ছিল, কোচদের কি প্ল্যান ছিল, কিভাবে তারা এক্সিকিউট করলো আজকের এই খেলাটা? আজকের এই টেস্ট ম্যাচটা পুরোটাই আপনাদের বিশ্লেষণ করব, কোন পয়েন্টটাতে বাংলাদেশ আসলে ম্যাচ থেকে ছিটকে পড়ে গেছে সেই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত, বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে হারার মূল কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। সেকেন্ড টেস্ট ম্যাচে বাংলাদেশ কি করলো? বোলিং চেঞ্জ করলো। আর কি করলো বাংলাদেশের? কি দুইটা ফাস্ট বোলার তাসকিন নাহিদকে বসিয়ে দিয়ে নামালো কে? থার্ড ক্লাস একটা বোলার খালেদ আর তাইজুলকে। তাইজুলের স্ট্যান্ড কি? তাইজুলের স্ট্যামিনা, তাইজুলের লম্বা সময় বল করতে পারে, তাছাড়া আর একটা আর্ম বল করতে পারে, তাছাড়া কিন্তু আর কিছু না। রবীন্দ্র জাদেজার ধারে কষ্ট নাই সে। তারপরে মানলাম তাইজুলের ইনক্লুশন, স্পিন ট্রাক, ঠিক আছে, কিন্তু খালেদ কোন বিবেচনায় খালেদ দলে? ইন্ডিয়ার সি টিমের সাথে যদি খালেদকে বোলিং করতে দিই তাও একটা উইকেট পাবে না। না আছে গতি, না আছে সুইং, না আছে ব্যালেন্স। আর আবালের মতো একটা রান আউট, ইজি একটা রান আউট যেটা সে মিস করেছে, পাড়ার ক্রিকেটে যেরকম মিস করে না, জাস্ট ওইরকম একটা মিস সে করেছে। এখন মূল কথা হলো বাংলাদেশ কোন পয়েন্টে ম্যাচ থেকে বের হয়ে গেছে। আসল কথা হলো ফার্স্ট সেশনে মোটামুটি মুমিনুল আউট হওয়ার পরে শান্ত এবং আমাদের সাদমান ভালো একটা পার্টনারশিপ, ভালো খেলছিলেন, একদম সেটেল ছিলেন। সেই মুহূর্তে একটা অহেতুক একটা রিভার্স সুইপ করে শান্ত আউট হওয়ার পরে দ্রুত লিটন দাস আউট হয়ে গেলেন। এরপরে কিন্তু আসলে বাংলাদেশ খেলা থেকে আউট হয়ে গেছে, বাংলাদেশে হারবে এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছি। আমরা মনে করেছিলাম দীর্ঘ সময় তারা ব্যাটিং করবে, তাদের প্ল্যান রানের দিকে না যাওয়া, অবশ্যই সময় ক্ষেপণ করা। এই প্ল্যানের বাইরে গিয়ে নাজমুল হোসেন শান্ত রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে গেলেন। রিভার্স সুইপ কি দরকার? আমার কি রানের দরকার? আমার দরকার হলো সময় ক্ষেপণ, বল ডট যাক যাক, টেস্ট ম্যাচ তো ড্র করা উচিত। কারণ বাংলাদেশ প্রথম ইনিংসে দ্রুত অল আউট করে, বাংলাদেশের সবচেয়ে বড় ভুলটা হয়ে গেছে প্রথম ইনিংসে দ্রুত অল আউট হওয়া। এই 2-3 দিন খেলা বন্ধ থাকার পরে বৃষ্টির কারণে বাংলাদেশের ব্যাটিং এ নেমে মুশফিক তো একেবারে পাকিস্তানের সাথে এত ভালো খেলে এসে এখানে দায়িত্বহীনতার পরিচয় দিলেন তিনি। ব্যাক টু ব্যাক 4টা ইনিংসে বাংলাদেশের 2টা ম্যাচে 4টা ইনিংসে মুশফিক ফ্লপ। বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ডে যখন ফ্লপ তখন তো আর বলার কিছু নাই। যাই হোক, মুশফিকুর রহিম যেভাবে আউট হলেন, তারপরও পরের ব্যাটসম্যান গুলাকে অবশ্যই একটু ধৈর্য ধরে খেলা উচিত ছিল। ইন্ডিয়াকে যতটা কম সময় দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তারা করতে পারেনি। ইন্ডিয়া তো ব্যাটিং এ নেমে একদম টি-20 স্টাইলে রান উঠাবে, কারণ তাদের পয়েন্ট দরকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তাদের যাওয়ার জন্য। এই পয়েন্ট তারা কোনোভাবেই মিস করবে না। যেটা আশঙ্কা ছিল যে তারা দ্রুত রান তুলবে, বাংলাদেশকে একটা রিজনেবল অন্তত 90 ওভার ব্যাটিং এর সুযোগ দিবে, কারণ তারা তাদের বুমরা আছে, সিরাজ আছে, আশ্বিন জাদেজার মতো পারফেক্ট বোলার আছে, আবার আকাশদীপও ভালো বোলিং করে। এই বোলারদের উপর আস্থা রেখে তারা কিন্তু 57 রানের মতো একটা লিড নিয়ে ছেড়ে দিয়েছে বাংলাদেশকে ব্যাটিং করতে। তখনই আমরা একটা শঙ্কা করেছিলাম যে বাংলাদেশ হয়তোবা 90 ওভার ব্যাটিং করতে পারবে না। সেটাই হলো, প্রথম দিনেই দুটি উইকেটের পতন ঘটলো, যেটা আসলেও একেবারে দুঃখজনক। জাকির হাসান তিনি পাকিস্তানের সাথে সিরিজে তিনি কিন্তু মোটামুটি ফ্লপ। তারপরেও তাকে প্রথম ম্যাচে সুযোগ দিয়েছে, চান্স দিয়েছে, যাকে এটাতে আমরা অবশ্যই এগ্রি করি, সুযোগ দেওয়া উচিত। কিন্তু ভাই, প্রথম ম্যাচটা ইন্ডিয়ার সাথে খারাপ খেলার পর জাকির তৃতীয় ম্যাচ কিভাবে, কোন সেন্সে চান্স পায়? যেখানে মাহমুদুল হাসান জয় কিন্তু পাকিস্তানের সাথেও কিন্তু প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথেও কিন্তু সে ভালো কিছু ইনিংস খেলেছিল, মোটামুটি ইনফর্ম। আবার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড একটা বিষয় আছে এখানে, সেই বিষয়গুলো বিবেচনা করলে এখানে মাহমুদুল হাসান জয়কে ইনক্লুড করা যেত সেকেন্ড টেস্টে। যেহেতু ব্যাটিং ফ্লপ করছে জাকির, একের পর একই জায়গায় বারে আউট হচ্ছে, সেই ক্ষেত্রে জাকিরকে কেন বাদ না দিয়ে মাহমুদুল হাসান জয়কে নেওয়া হলো। তারপর টিম ম্যানেজমেন্ট যেহেতু ডিসিশন নিয়েছে, ব্যর্থতার দায় অবশ্যই টিম ম্যানেজমেন্টের, এটা কিন্তু মনে রাখতে হবে। কোচ, টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবার কিন্তু এই জিনিসগুলোতে ব্যর্থতার দায় আছে। ওভারঅল আমি যেটা বলতে যাচ্ছি আপনাদেরকে, টিম সিলেকশনে কোনোভাবে একটা
ভালো একটা স্কোয়াড বাংলাদেশ দেয়নি দ্বিতীয় টেস্টে। খালেদকে আরো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলান, আরো ডেডিকেটেড ভালো বোলার বাংলাদেশ দলে রাখুন। হাসান মাহমুদ বাংলাদেশের, সে কিন্তু ব্যাটিংও ভালো করে, হাসান মাহমুদ কিন্তু ব্যাটিংও ভালো করে, আর বোলিং তো অসাধারণ হাসানের। যে কোনো পিচে আমি মনে করি হাসানকে যত্ন নিলে হাসান আরো বেটার করবে। আর ভালো একটা টেস্ট বোলার ফাইন করেছে বাংলাদেশ হাসান মাহমুদ অবশ্যই। এক্ষেত্রে আমি আমি আরেকটা জিনিস পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটা হলো বাংলাদেশের আজকের এই ম্যাচটা হারা, এটা কিন্তু আপনারা ওয়ার্ল্ড কাপে দেখবেন, গত টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সাথে বাংলাদেশ সেমিফাইনাল যাওয়ার একটা সুযোগ চেস, সেটার দিকে তো যাই নেই, বরঞ্চ আবার আপনার ধীরে ধীরে খেলে লাস্টে ম্যাচটাই হেরে গেছে। আমরা যদি ওই রানটা চেস করতে গিয়ে ম্যাচটা হারতাম তাহলে আমাদের কোনো দুঃখ ছিল না, যাক আমরা রানটা চেস করতে লাস্টে যখন আমরা ওই ধীরে খেলেও ম্যাচ হারি, তখন বলতে বাকি হয় না বাংলাদেশের দলের আসলে যোগ্যতাটা কতটুকু। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2টা টেস্ট ম্যাচ জিতেছে, তার কারণ ছিল বাংলাদেশের ইন্টারনাল যে বাংলাদেশের রাজনৈতিক যে একটা খারাপ অবস্থা ছিল, তাদের মনে একটা ভয় ছিল, তারা ওই কারণে ভালো খেলেছে, চেষ্টা বেশি করেছে। ওই 2 ম্যাচ জেতার পরে এই যে ইন্ডিয়া সিরিজটাতে বাংলাদেশের একদম ছন্দ ছায়া, এলোও মেলো, একদম আনব্যালেন্সড। যাই হোক, 3টি টি-20 ম্যাচ সামনে আছে, এই 3টি টি-20 ম্যাচের স্কোয়াডটাও আসলে যথাযথ সুন্দর হয়নি। পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে, তিনি আসলে কতটুকু ভালো করবেন জানি না। সৌম্য সরকারকে নেওয়া হয়নি। ডেফিনেটলি টি-20 ম্যাচ, এই যে এই টেস্টের ইম্প্যাক্টটা টি-20 তো পড়বে, কারণ টি-20 তো ইন্ডিয়া একটা বেস্ট টিম। ওভারঅল বিবেচনায় আজকের এই ম্যাচটা বাংলাদেশের কোনোভাবে হারার তো কোনো কথাই নেই। আর ওই টেস্ট মেজাজ, বাংলাদেশের টেস্ট খেলার কি যোগ্যতাটা আসলে বিশ্ববাসীর কাছে এই যে যোগ্যতা নাই সেটার প্রমাণ আছে করলো। কারণ আপনারা 20-22 বছর ধরে টেস্ট ম্যাচ খেলছেন, এইসব সিচুয়েশন থেকে তো আপনাদের অবশ্যই বের হয়ে আসা উচিত। এইসব সিচুয়েশনে কোন ধরনের ক্রিকেট খেলা উচিত, কোন ধরনের মাইন্ডসেট রাখা উচিত, কোন ধরনের পরিকল্পনা করা উচিত, সেটার বিস্তর একটা ঘাটতি বাংলাদেশ টিমে আছে। আর বাংলাদেশ টিমটা আসলে আমি বলবো তারা কখন ভালো খেলবে কখন খারাপ খেলবে আপনারা জীবনও এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। ইন্ডিয়া অবশ্যই নাম্বার 1 টিম, আমি মানি ইন্ডিয়ার যোগ্যতা আছে, কিন্তু বাংলাদেশেরও তো এতদিন ধরে খেলছে, অভিজ্ঞ প্লেয়ার আছে, কেন বাংলাদেশ এরকম একটা 2 দিনের টেস্ট ম্যাচ হেরে যাবে? এটা কোন যৌক্তিকতে হেরে যাবে? পিচে তো আহামরি সুইং, স্পিন, বাউন্স নাই, যে তাহলে মোমিনুল কিভাবে 100 করে, কিভাবে ওরা টি-20 ম্যাচে রান করে? আপনারা নিজেরাই বলুন। এখানে বাংলাদেশের অবহেলার ঘাটতি আছে, বাংলাদেশের যে ক্যাপ্টেন তার সেন্সের একটু অভাব আছে বলবো আমি, তাকে আরো শিখার অনেক কিছু আছে, তার উন্নতির আসলে জায়গা আছে। আর বাংলাদেশের কোচের যদি কথা বলি, হেড কোচ ডেফিনেটলি পরিবর্তন দরকার। আমাদের এরকম হেড কোচের দরকার নেই যে সময় উপযোগী পরিকল্পনা করতে পারে না। আমরা যদি সময় উপযোগী পরিকল্পনা না করতে পারি, ম্যাচের মানানসই ডিসিশন না নিতে পারি, আমাদের হেড কোচের দরকার নেই। আমাদের এই কোচিং প্যানেল দিয়ে লাভ কি, বড় বড় নাম দিয়ে লাভ কি? আমাদের দরকার রেজাল্ট, সেটা যদি আমরা দিন শেষে না পাই তাহলে অবশ্যই আমাদের পরিবর্তনের দিকে যেতে হবে।